আমার দুঃখ এটাই যে নিশ্চয়ই একটা গরিব মানুষরা ভুল করে ফেলেছেন, কিন্তু গরিবের বাড়িতে বুলডোজার চলতে পারে, আর বড় লোকের নির্মাণে একটা বুলডোজার নিয়ে কেউ ভাবে মানে মানে কোনো রকমের যাকে বিচার না হয়ে থাকে, তাহলে আমার মনে হচ্ছে এটা অন্যায় হচ্ছে, সমাজের মধ্যে একটা যাকে বলা যায় ইনজাস্টিস হচ্ছে। স্পেসিফিক কোনো বিল্ডিং এর কথা বলছেন? ট্রাম্প টাওয়ার। ট্রাম্প মানে আমাদের যিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উনার নামে যে বিল্ডিংটা হচ্ছে সেটা আমার ওয়ার্ডেই হচ্ছে, একদম মোড় বাইপাস মেন রোডের উপরে। আর সেই এক একটা বাড়ির দাম হচ্ছে 10 কোটি 8 কোটি টাকা, যেখানে গরিব মানুষের বিল্ডিং এর 10টা মিলিয়ে একটা ফ্ল্যাটের দাম হবে না। ইল্লিগাল বলছে পুরো 42 তলা বাড়িটাই ইল্লিগাল। কেন ইল্লিগাল? কর্পোরেশনে আইন বলছে আপনি অন্য ওয়ার্ডের প্ল্যান স্যাংশন নিয়ে অন্য ওয়ার্ডের জমির উপরে বিল্ডিং করতে পারেন না। আমি যখন জানতে পারলাম যে আমার ওয়ার্ডে এরকম একটা ঘটনা ঘটছে, আমি চিঠি করে কর্পোরেশনকে স্পেসিফিক জানালাম, কমপ্লেন করলাম, একবার নেই দুবার, তারপরে ভার্বালি কমপ্লেন করেছি, তারপরে বড় মিটিং এর মধ্যে মিনিটস এটাকে তুলেছি, কিন্তু দেখা গেল কোনো অ্যাকশন হয়নি। 42 তলা বাড়ি নির্মাণ হলো জমির উপরে, যেখানে 59 ওয়ার্ডের প্ল্যান স্যাংশন দেখিয়ে অ্যাসেসমেন্ট দেখিয়ে সেই পুরো বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে। তাহলে যারা যারা কোনো প্ল্যান বের করেনি, যদি তারা আনঅথরাইজড হয়, যারা জাল প্ল্যান বের করে বিল্ডিং করছে, আমি মনে করি তারা আরো দোষী হচ্ছেন। বেআইনি তো করছেন, তার উপরে বেআইনির উপরে বেআইনি, জাল করে জাল ভাবে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে ওই বাড়ি? নিশ্চয়ই। যখন সেই বাড়িটা প্রথম যখন মার্কেটিং হয়, সারা কলকাতা জেনেছিল যে ট্রাম্পের পরিবারের উনার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, তার সঙ্গে উনার যে স্বামী জ্যারেড কুশনার, তারা কিন্তু এসেছিলেন ওই বিল্ডিং এর রিবন কাটিং এর জন্য। কেউ কেউ রয়েছে যারা সুবিধা করে দিয়েছে এই অবৈধ নির্মাণ করতে। যারা কিনা বেচা করেছেন তারাও রেসপন্সিবল। একটা চুরির মাল কিনতে গেলে যতটা যে বিক্রি করছে সে দোষী, যে কিনছে সেও দোষী। সে দোষ আড়াতে পারেন না যে আমি কিছু জানতাম না। ঠিক আছে, সবাই সবকিছু জানতো, কিন্তু এই একটা কালচার হয়ে উঠেছিল কলকাতায়, একটা কালচার। কম পয়সায় বাড়ি পাওয়া যাচ্ছে, বড় জায়গা পাওয়া যাচ্ছে, মানুষ এখানে গরিব, যাকে বলা যায় সামাজিক আর্থিক স্তরে একটু উইক, তারা যখন দেখছে যে আমি বাড়ি কিনতে পারছি না, এই জায়গাতে আমাদের সিস্টেমের ফেলিয়ার হওয়ার কারণে, সিস্টেমের ফেলিয়ার, আমি কাউকে দোষ দেব না, এটা পুরো সিস্টেমেরই ফেলিয়ার। সিস্টেম ফেলিয়ার হওয়ার কারণে এই যে একটা ভালনারেবল জায়গা তৈরি হলো, সেই তৈরি হওয়ার জন্য আমি বলবো একদম স্বাধীনতার পর থেকে যারা যারা সরকারে ছিলেন সবাই দোষী। অর্থাৎ মানে আপনি বলতে চাইছেন যে সরকার 15 বছর যে সরকার চললো, সেই সরকারের মন্ত্রী আপনার বাবাও ছিলেন জাভেদ খান, তিনি মানে একেবারে স্বনামধন্য, অনেক দিন ধরে রাজনীতি করছেন, রাজনীতিবিদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও 15 বছর ধরে এই রাজ্যটাকে চালিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি তাদেরও কি দায়িত্বটা পড়তে হয় কোথাও? আমার দায়িত্ব ছিল প্রশাসনকে জানানো, আমার বাবার দায়িত্ব ছিল প্রশাসনকে জানানো। আমরা ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ আমরা জানিয়েছি, জানানোর পর যদি যখন অ্যাকশন হয়নি আমরা কোর্টে গেছি। এর উপরে আমরা কি করতে পারি? এর উপরে কি আমি হাতুড়ি নিয়ে নিজে গিয়ে? দলের মধ্যে হাত পা বাঁধা ছিল কোথাও গিয়ে? হাত পা বাঁধা বলবো না, আমরা আমাদের কাজ করেছি, তারপরে কেন কিছু হয়নি, যারা সেই জায়গায় অধিকারিকরা বসে আছেন তারা এটা ভালো বলতে পারবে। কারণ যে আপনি বলছেন প্রশাসন, এই প্রশাসনের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তো সে জায়গায় দাঁড়িয়ে তার কি রেসপন্সিবিলিটি আসে? আপনি ওই জায়গা থেকে ধরলে তাহলে আমাদের সবারই রেসপন্সিবিলিটি। আমি তো বলছি 1947-এর পর থেকে যেই যেই সরকার এসেছে, আপনার ডক্টর বিসি রয় থেকে আরম্ভ করে, আপনার আমাদের জ্যোতিবাবু থেকে আরম্ভ করে, বুদ্ধবাবু থেকে আরম্ভ করে, আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সবাই চেয়েছিলেন বাংলার এই অবস্থা জন্য। সবাই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখলে সেই লেন্সে আপনি যদি ফিল্টার করবেন, সবার দায়িত্ব আসতে পারে, সবারই দায়িত্ব। কেন যেই বাড়িটা ধরে নিন 30 বছর আগে হয়েছে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তার জন্য কে দায়ী? জ্যোতিবাবু। আর যেটা 45 বছর আগে হয়েছে, সে কংগ্রেস সরকার, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি দায়িত্ব নেবেন? কে দায়িত্ব নেবে? দায়িত্বটা তো সরকারকে নিতে হবে। আজকে যেই সরকার এসেছেন, তারা যখন তদন্ত করবেন, ছানবিন করবেন, দেখবেন যে বিষয়টা কি, মূল বিষয়ের মধ্যে ঢুকে দেখতে হবে যে এতদিন ধরে বছরের পর বছর এই কন্টিনিউ কেন করলো। এটা তো একটা অফ হ্যান্ড কোনো
ব্যাপার হয়নি যে আমার ওয়ার্ডে একটা বাড়ি হয়ে গেছে। এটা তো দীর্ঘদিন ধরে চলছে। সুকান্তনগর এত বড় একটা কমপ্লেক্স হয়েছে, সেখানে তো জাভেদ খান এমএলএ নয়, ফ্যাজ খান কাউন্সিলর নয়। আবার সেখান থেকে আপনি যদি কলকাতা হাওড়ার দিকে চলে যাবেন, টিকিয়াপাড়ায় চলে যাবেন, আপনি যদি আজকে দিনে মধুরদাহায় চলে যাবেন, আপনি যাদবপুরে চলে যাবেন, বেলিয়াঘাটায় চলে যাবেন, বেলগাছিয়ায় চলে যাবেন, বড়বাজারে চলে যাবেন, জোড়াসাঁকো চলে যাবেন, ঠিক আছে? আপনি সমস্ত জায়গায়, তো সব জায়গায় কি জাভেদ খানের দায়িত্ব পড়ে বা ফ্যাজ খানের দায়িত্ব পড়ে? আমার মনে হয় দায়িত্ব আড়ানো যায় না। যেহেতু আমরা চেয়ারে আছি, নিশ্চয় আমি সেই রেসপন্সিবিলিটিটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি। প্রশ্রয় কেউ কেউ দিয়েছে, যারা কিনেছে তারাও প্রশ্রয় দিয়েছে, যারা বিক্রি করেছে তারাও প্রশ্রয় দিয়েছে, যাদের চোখের সামনে এটা হচ্ছিল। আপনি তো জার্নালিস্ট, আপনি তো অনেক কিছু কলকাতার বিষয় নিয়ে জানেন, তাহলে আপনি রিপোর্টিং করলে হতে পারে ওটা হতো না, আপনি কেন করলেন না? তাহলে এইরকম বললে সবার দোষ আছে। যারা বিরোধী দলে ছিল, তো বিরোধী দলের তো থেকে তারাও অনেক ইনফরমেশন রাখেন, জানতে পারেন, তারা তো কোনোদিন হাউসে বলেননি। তারা তাহলে তাদের দায়িত্ব থাকে। গণতন্ত্রে তো সবার দায়িত্ব, বিরোধী থেকে আরম্ভ করে ক্ষমতার মধ্যে যারা আছেন তারা, আর তার সঙ্গে প্রশাসনে যারা আজকে চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, তাদের সবার। আপনি তো দায়িত্ব কোনো একটা জায়গাকে, কোনো একটা ব্যক্তি বিশেষকে তো আপনি ইয়ে করতে পারবেন না। এই এত বড় একটা সরকার তো একটা মানুষ চালায় না, কলকাতা কর্পোরেশন তো একলা ফ্যাজ খান চালায় না। এর মধ্যে অনেক রকমের ব্যবস্থা ব্যাপার আছে, যার মধ্যে দিয়ে এটা দীর্ঘদিনের পর দিন এই একটা ইললিগাল আনঅথরাইজ কনস্ট্রাকশনের কালচারটা চলতে থেকেছে। এটা আপাতকালীন যদি সরকার, আমার মনে হয় এটা সলিউশনটা একটাই, রেকর্ড কারেকশন, আর তার সঙ্গে গরিব মানুষকে লো কস্ট হাউজিং সরকার যদি বানিয়ে দেয়, তা আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এবং আর কোনো বড় অবৈধ নির্মাণের এক্সাম্পল আপনি দিতে পারবেন? নিশ্চয়ই দেব। আজকে আমারই ওয়ার্ড, যেখানে আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়া 4 লাখ 5 লাখ ভিউজ, মানুষ দেখে অবাক, মনে হচ্ছে নাকি মানে ইল্লিগালের সুনামি। সেই জায়গায় দাঁড়িয়ে আমারই একটা ওয়ার্ড, যেখানে কিন্তু আমার স্পেসিফিক কমপ্লেন করার পরেও কোনো মিডিয়া হাউস বা সরকারের যারা মানে পদে ছিলেন তারা, আর যারা আজকে ইল্লিগাল নিয়ে চেঁচাচ্ছেন তারা, কেউ কিন্তু একটা মুখ খুলতে রাজি নয়। এই নির্মাণের বিষয়ে কোনো কেউ কথা বলতে চাইছেন না। আমার দুঃখ এটাই যে নিশ্চয়ই একটা গরিব মানুষরা ভুল করে ফেলেছেন, কিন্তু গরিবের বাড়িতে বুলডোজার চলতে পারে, আর বড় লোকের নির্মাণে একটা বুলডোজার নিয়ে কেউ ভাবে মানে কোন রকমের যাকে বিচার না হয়ে থাকে, তাহলে আমার মনে হচ্ছে এটা অন্যায় হচ্ছে, সমাজের মধ্যে একটা যাকে বলা যায় ইনজাস্টিস হচ্ছে। স্পেসিফিক কোনো বিল্ডিং এর কথা বলছেন? ট্রাম্প টাওয়ার। ট্রাম্প মানে আমাদের যিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ওনার নামে যে বিল্ডিংটা হচ্ছে সেটা আমার ওয়ার্ডেই হচ্ছে, একদম মোড় বাইপাস মেন রোডের উপরে। আর সেই এক একটা বাড়ির দাম হচ্ছে 10 কোটি 8 কোটি টাকা, যেখানে গরিব মানুষের বিল্ডিং এর 10টা মিলিয়ে একটা ফ্ল্যাটের দাম হবে না। ইল্লিগাল বলছে, পুরো 42 তলা বাড়িটাই ইল্লিগাল। কেন ইল্লিগাল? কর্পোরেশনে আইন বলছে আপনি অন্য ওয়ার্ডের প্ল্যান স্যাংশন নিয়ে অন্য ওয়ার্ডের জমির উপরে বিল্ডিং করতে পারেন না। আমি যখন জানতে পারলাম যে আমার ওয়ার্ডে এরকম একটা ঘটনা ঘটছে, আমি চিঠি করে কর্পোরেশনকে স্পেসিফিক জানালাম, কমপ্লেন করলাম, একবার নেই দুবার, তারপরে ভার্বালি কমপ্লেন করেছি, তারপরে বড় মিটিং এর মধ্যে মিনিটস এটাকে তুলেছি, কিন্তু দেখা গেল কোনো অ্যাকশন হয়নি। 42 তলা বাড়ি নির্মাণ হলো জমির উপরে, যেখানে 59 ওয়ার্ডের প্ল্যান স্যাংশন দেখিয়ে, অ্যাসেসমেন্ট দেখিয়ে সেই পুরো বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে। তাহলে যারা কোনো প্ল্যান বের করেনি, যদি তারা আনঅথরাইজড হয়, যারা জাল প্ল্যান বের করে বিল্ডিং করছে, আমি মনে করি তারা আরো দোষী হচ্ছেন। বেআইনি তো করছেন, তার উপরে বেআইনির উপরে বেআইনি, জাল ভাবে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে ওই বাড়ি? নিশ্চয়ই। যখন সেই বাড়িটা প্রথম যখন মার্কেটিং হয়, সারা কলকাতা জেনেছিল যে ট্রাম্পের পরিবারের, ওনার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, তার সঙ্গে ওনার যে স্বামী জ্যারেড কুশনার, তারা কিন্তু এসেছিলেন ওই বিল্ডিং এর রিবন কাটিং এর জন্য।